শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির উত্তাপ বিদেশে ছড়িয়ে পড়ে বিভিন্ন সময়ে, এবং যখনই যারা বিরোধী দলে থাকে দেখা যায় বিদেশের মাটিতে এক ধরনের আধিপত্য বিস্তার করার চেষ্টা করা হয়, কিংবা ক্ষমতায় যারা থাকে তাদের লোকজনকে টার্গেট করে বিভিন্ন রকম হেনস্থা করা, হয়রানির শিকার এগুলো হয়ে থাকে, বিভিন্ন সময় হয়েছে। কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি এই অবস্থা যে চরম মাত্রায় পৌঁছে গেছে, বিশেষ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যে, এবং আজকে আমরা যখন কথা বলছি তখন নিউ ইয়র্কে যে ঘটনা ঘটেছে সেটি উদ্বেগ উৎকণ্ঠার মাত্রা বাড়িয়ে দেয়। নিঃসন্দেহে সেটি শিষ্টাচার বহির্ভূত কতটুকু, ভাবমূর্তি ক্ষুণ্ণ করে কতটুকু, এর দায় কার, এইসব বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলাপ করবার চেষ্টা করব। সঙ্গত কারণেই আমাদের আজকের আলোচ্য বিষয় আমরা রেখেছি নিউ ইয়র্কে আওয়ামী লীগের সহিংস আচরণ। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন, রয়েছেন জবান সম্পাদক জনাব রেজাউল করিম রনি। দর্শক, আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকে সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়, কিন্তু তার আগে দিনের শিরোনামগুলো দেখে আসবো। নিউ ইয়র্কে আক্তারকে হেনস্তার প্রতিবাদে ঢাকায় এনসিপির বিক্ষোভ, নিরাপত্তা দিতে ব্যর্থ হয় দূতাবাস কর্মকর্তাদের শাস্তি দাবি, সরকারের দুঃখ প্রকাশ। ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপক প্রস্তুতি নিচ্ছে সরকার, নিউ ইয়র্কে মার্কিন দূতের সঙ্গে বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূস যোগ দিয়েছেন জাতিসংঘ অধিবেশনে। নির্বাচনে শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি, ভারতীয় গণমাধ্যমে মির্জা ফখরুলের বক্তব্য ভুলভাবে উপস্থাপিত হয়েছে দাবি বিএনপির, অসত্য বক্তব্যের নিন্দা জামায়াতের। পিছিয়ে গেল চাকসু নির্বাচনও, 12 অক্টোবরের পরিবর্তে 15 অক্টোবর নির্ধারণ, কারচুপির অভিযোগ তুলে পুনরায় জাকসুর ভোট গ্রহণের দাবি ছাত্রদলের। মরণাস্ত্র ও বোমা মেরে আন্দোলন দমনে হাসিনা ইনুর কথোপকথনের প্রমাণ মিলেছে, ট্রাইব্যুনালে 2 সাক্ষীর জবানবন্দি, কল রেকর্ড নিয়ে প্রশ্ন আসামি পক্ষের। এবং ফিলিস্তিনকে ইউরোপের দেশগুলোর স্বীকৃতি বড় অর্জন বলছেন বিশ্লেষকরা, যুক্তরাষ্ট্র ইসরায়েলের অবস্থান না বদলালে কার্যকর হওয়া নিয়ে সংশয়। দর্শক, আমরা দিনের শিরোনামগুলো শুনছিলাম, এবারে বিস্তারিত আলোচনায় যাব। আজকের যে আমাদের বিষয় নিউ ইয়র্ক আওয়ামী লীগের সহিংস আচরণ নিয়ে জনাব আসাদুজ্জামান রিপন, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। ধন্যবাদ আপনাকে। আপনার সংবাদ শিরোনামগুলো আমরা শুনলাম। আপনি বলেছেন নিউ ইয়র্কে আওয়ামী লীগের সহিংস আচরণ নিয়ে আলোচনা করতে চান। আওয়ামী লীগ কি আপনি কখন একটা অহিংস পার্টি মনে করতেন নাকি? আওয়ামী লীগ তো একটা সহিংস পার্টি। ও তো কখনো স্বাভাবিক পদ্ধতিতে এদেশের জনগণের ভোটে নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা থাকেনি। আপনি দেখবেন যে সন্ত্রাস সৃষ্টি করে, বিরোধী দলকে দমন করে, গুম করে, খুন করে, একটা ভয় রাজত্ব প্রতিষ্ঠা করে শুধুমাত্র রাজনৈতিক দলকেই শায়েস্তা করতে চায়নি, এবং প্রশাসনকে পর্যন্ত সন্ত্রস্ত করে রাখত, বাহিনীগুলোকে পর্যন্ত সন্ত্রস্ত করে রাখত। কি সন্ত্রস্ত করে রাখত? যে আমরা আছি তো দিল্লি আছে, দিল্লি আছে তো আমরা আছি। অর্থাৎ ওদেরকে আবার দিল্লির ভয় দেখাইতো, যে তোমরা যদি আমাদেরকে উচ্ছেদ করার জন্য যদি বাড়াবাড়ি করো, আমাদেরকে কিন্তু রেস্কিউ করার জন্য এবং তোমাদেরকে হালুয়া টাইট করার জন্য দিল্লি আছে। কত বড় একটা লেন্দুক দর্জি ছিল, কত বড় একটা বশংবদ গোলাম ছিল, একটা বশংবদ গোলাম। ভারতের বশংবদ গোলাম হিসেবে বাংলাদেশে প্রায় 15টি বছর এদেশের জনগণের উপরে অবৈধভাবে শাসন, শোষণ, নিপীড়ন চালিয়ে গিয়েছে। সুতরাং এই যে এবং লক্ষ লক্ষ কোটি টাকা যেভাবে পাচার করেছে, যেভাবে আপনার কি বলে, তো ওই যে বাংলায় বলে না 14 পুরুষ বলে না, 14 পুরুষ বললে বোধহয় কম বলা হবে, 1400 পুরুষ আপনার যদি যে টাকা তারা কামিয়েছে অবৈধ পথে,
তাতে 1400 পুরুষ মানে পার করতে পারবে, এইভাবে তারা মানে বাংলাদেশের টাকা ধন সম্পদ লুণ্ঠন করেছে। তো ফলে এই ধরনের একটা মানে লুটপাটের যে একটা মানে মানে রাজ্য, স্বর্গরাজ্য, এটা তো কল্পনা করা যায় না। এই ধরনের কোনো ভাষাতেই আপনি এই ধরনের একটা রাজ্য, দেশ আপনি কল্পনা করতে পারেন না। এরকম একটা দেশ তারা বাংলাদেশকে এরকম একটা দেশে পরিণত করেছিল। এখন সেখান থেকে ভিন দেশে থাকতে হয় আপনার, এবং তারা তো নিজেরা দাবি করে তারা এখনো প্রধানমন্ত্রী। এই সরকারের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে কি, কিছু মনে করেন না, আমি জানি না হোয়াট ইজ মাই পার্টির স্ট্যান্ড, আমি জানি না ইনফ্যাক্ট বিকজ এটা নিয়ে আমরা ডিসকাসও করি নাই। সেটা হচ্ছে নানা বিষয় নিয়ে কথা হয় বটে, কিন্তু বিগত যে 3টা নির্বাচনী সরকার করেছে আপনার মানে বিশেষ করে 14, 18, 24 পার্টিকুলার যদি 3টাও যদি বলি, 9 সালের নির্বাচন সম্পর্কে আমার একটা ব্যক্তিগত অবজারভেশন আছে। সেটা হচ্ছে যে 9 সালের নির্বাচনটা ফ্রি ফেয়ার মোটেই ছিল না। শুধুমাত্র মানে দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনার জন্য আমার নেত্রী নির্বাচনে অংশ নিয়েছিলেন বলে আমি মনে করি, বা পার্লামেন্টে গিয়েছিলেন সেটা আমি মনে করি। কিন্তু 14 এবং ওই যে 9 সালের যে ইলেকশনটা, তার আগে তো একটা 111 ছিল, সেই 111টা ছিল একটা পারপেচুয়ালি একটা ভারতীয় মানে গোলামী শাসন ব্যবস্থা থ্রো শেখ হাসিনা, ওইটা কিন্তু স্টল করার জন্য একটা 111 ক্রিয়েট করা হয়েছিল। তারপরে একটা মক ইলেকশন করা হলো 2009 সালে, এবং একেবারে সিস্টেমেটিক্যালি আপনার মানে বিএনপিকে মানে পরাজিত করা হলো এবং আওয়ামী লীগকে ক্ষমতা আনা হলো। ওই আওয়ামী লীগকে ক্ষমতা আনার মধ্য দিয়ে আপনি দেখবেন যে আপনার মানে সংবিধান পরিবর্তন করা হলো, তত্ত্বাবধায়ক সরকার অধীন নির্বাচন ব্যবস্থা বিলোপ করা হলো, তাই না? এবং ক্রমাগতভাবে একটা তারা বার্তা দেওয়ার চেষ্টা করলো প্রশাসনকে, মানে আমাদের মানে সেনাবাহিনী থেকে সকল বাহিনীকে, যে আমরা আছি তো দিল্লি আছে তো আমরা আছি। ওই যে একটা দিল্লির একটা ভয়, হুমকি, এটা তারা ক্রমাগতভাবে দিয়ে চলেছে। এবং একটা পর্যায়ে সাইকোলজিক্যালি আমাদের প্রশাসনের লোকেরও মনে করতো যে ইন্ডিয়ার মতো এত বড় একটা দেশ, এত বড় আর্মি, এত বড় সুপারসনিক কী করে যুদ্ধ বিমান, কী বলে, আমি অত অস্ত্রফস্ত্রের নাম জানি না, সুপারসনিক যুদ্ধ বিমান হয় কিনা আমি জানি না। যাই হোক, মোটামুটি বড় ধরনের অস্ত্র সম্ভারের, আধুনিক অস্ত্র সম্ভারের সজ্জিত একটা দেশ, তারা যদি মানে বাংলাদেশের আমাদের প্রতি নারাজ হয়ে যায়, জনগণের প্রতি, বা তাহলে কি না একটা কি করে বসে, এরকম একটা ব্যাপার স্যাপার ছিল। আচ্ছা, তো ফলে কেউ টু শব্দ করতো না। এবং ভেরি ইন্টারেস্টিং, আমি তো জানি আমি রাজনীতির পাশে সাংবাদিকতা করি, তো আমি তখন শুনতাম আমার পরিচিত জনরাও অনেকে মানে বলতেন, কথায় বলতেন যে প্রশাসনের লোকেরা নাকি পদোন্নতির জন্য রয়ের কোনো লোকজন মানে জানাশোনা আছে কিনা, মানে তার মাধ্যমে মানে তদবির করা, যে যদি যদি বলে দেয় তাহলে এটা ফ্রুটফুল হবে, বা ইন্ডিয়ান কোনো বড় ধরনের কোনো মানে সাউথ ব্লকের কোনো লোকজন সাথে কার জানাশোনা আছে, নমিনেশন পাওয়া যাবে, মন্ত্রিত্ব পাওয়া যাবে, মানে ওরা বলে দিলে সব হয়ে যাবে। এবং অনেকে এসে ওখান থেকে বলেছে যে আমার ওখানে কনফার্ম করেছে, যার কারণে ইত্যাদি। আপনি চিন্তা করতে পারেন একটা স্বাধীন দেশে যারা নিজেদেরকে দাবি করে যে আমরা মুক্তিযুদ্ধের দল, এই দল মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, তাদের গোলামির যেই মানে মনোবৃত্তি ছিল, যেটা তারা ডেমনস্ট্রেট করেছে শুধুমাত্র ক্ষমতা থাকার জন্য, তাই না? আপনি চিন্তা করতে পারেন যে শুধুমাত্র একটা মন্ত্রী, যেটা মোটামুটি, এটা তো বাংলাদেশের কোনো পত্রিকা না, বা এটিএনও বের করে নাই, প্রথম আলো না, বা কোনো যুগান্তর, এই ধরনের কোনো পত্রিকা বের করে না, ফিনান্সিয়াল টাইমসের মতো পত্রিকা, তারা মানে বলেছে যে সাইফুদ্দিন নাকি সাইফুজ্জামান জাবেদ, সে সাইফুজ্জামান জাবেদের 350 মতো আপনার ফ্ল্যাট অ্যাপার্টমেন্টের সন্ধান পাওয়া গেছে বিলেতে, এরপরে পাওয়া গেল আপনার দুবাইতে। এই যে আওয়ামী লীগের লোকদের মানে পাতি নেতা টেতা যত আছে, এগুলো সব কয়টার সম্পদ ইদার দুবাইতে, নতুবা সিঙ্গাপুরে, নতুবা মালয়েশিয়া, নতুবা আমেরিকা, এবং এরপর তো কত নানান দেশে ওই কি বলে, ওই যে মানে কি সিটিজেন বলে এটাকে, মানে ওই যে মানে ডুয়াল সিটিজেন নাকি, হ্যাঁ, ডুয়াল সিটিজেনশিপের জন্য তারা মানে লক্ষ লক্ষ ডলার তারা পাচার করেছে এই লোকগুলো। তো সেই দলটি ক্ষমতায় ফিরে, মুদ্রা কথা হচ্ছে আজকে যে নিউ ইয়র্কের বিক্ষোভে আমি আবার মানে অনেকক্ষণ আমি কথা বললাম বটে, সেটা হচ্ছে কেন এটা, সেটা হচ্ছে তারা এই যে মানে হারানো স্বর্গ, যেটাকে একটা লুটপাট করার একটা মানে অবাধ ক্ষেত্র ছিল। আজকে অর্থ উপদেষ্টা আমি অর্থ উপদেষ্টাকে একটা ব্যাপারে আমি ধন্যবাদ জানাতে চাই, অ্যাটলিস্ট তিনি হাইড করেন নাই যে বাংলাদেশের অর্থনীতির কি ভয়াবহ দুরবস্থা। আচ্ছা, হ্যাঁ, তিনি বলেছেন
যে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ যে আপৎকালীন পরিস্থিতির জন্য যথেষ্ট পর্যাপ্ত নয়। হয়তো অন্যরা বলতেন যে না কোনো সংকট নেই, সব ঠিক হয়ে যাবে, তার মানে আমার আপৎকালীন যে রিজার্ভ, দ্যাট ইজ নট এনাফ। এই অবস্থাটা কে করে গেল? ওই পতিত স্বৈরাচার। আমি যখন আসছিলাম আপনাদের পরিবহনে যখন আসছিলাম এখানে জয়েন করার জন্য, একজন মোটর সাইকেল চালানো একজন মানুষ বলছিলাম, কথাটা শুনলাম, জানালা খোলা ছিল, তো তখন বলছে ব্যবসা নাই, বাণিজ্য নাই। হোয়াই নাই কেন? বিকজ এই আওয়ামী লীগ সরকার তো একটা ফাফা বেলুনের মতন রেখে একটা মানে গ্রাজুয়েশন, যে কি বলে যে আপনার মধ্যমায়ের দেশ বানাতে চলেছিল। হ্যাঁ, আপনার মানে এখন ইজ্জত থাকার মতন অবস্থা নেই, নেংটি পড়ার মতন অবস্থা চলে গেছে। এখন ঘুমটা টানবো কি দিয়ে? আমি এখন মাথায় টুপি পরবো কোনটা দিয়ে? এই পরিস্থিতি তো সেই জায়গায় চলে গেছে। মানে এর সাথে আজকের যে আমরা যে এটা হচ্ছে অনলি তাদের ওই হারানো স্বর্গ ফিরে পাওয়ার জন্য তাদের এই মানে তার একটা মানে একটা সন্ত্রাসী আচরণ করেছে। আপনি খেয়াল করেছেন যে একটা মেয়ে প্রতিনিধি ছিল সরকারে, তাকে যেই ভাষায় অসভ্য অভব্য ভাষায় যে গালাগালি করেছে, ওদের কি মা বোন সংসারে নাই? এগুলো তো মায়ের পেট থেকেও আসছে বলে আমার তো মনে হয় না এগুলো। হ্যাঁ, মানে মানে সাচে কি বলবো বদমাশ বললে তো ভুল বলা হয়। তো এটা তো মানে নট কি বলে আপনার মানে এটা ভালো কাজ তো মোটেই না। তো এখন যেটা এটার কারণটা কি? এর কারণটা হলো যে গত 14 মাসে এই আওয়ামী লীগের পতিত দালালরা, এই লুটেরারা, এই মন্ত্রীরা, ওদের সুবিধাভোগীরা, তারা কিন্তু শ্রীলঙ্কার মতো ফেস করে নাই, তারা নেপালের মতো পরিস্থিতি ফেস করে নাই। আরামে যত টাকা পয়সা যা ছিল সব পগার পার বলে রনি একটা শব্দ শুনছো নাকি কখনো? হ্যাঁ, পগার পার হয়ে গেছে আর কি। পগার মধ্যে পুকুর নাকি, পগার কি পুকুর ওইরকম, মানে অর্থাৎ ওই পারে চলে গেছে, নিরাপদে চলে গেছে, সোজা কথা। তো এই যে নিরাপদে চলে যাওয়ার জন্য আমাদের দেশীয় লোকজনই তো তাদেরকে পগার পার হইতে, অর্থাৎ তাদের পাড়া পার করে দিতে সাহায্য করেছে। লক্ষ লক্ষ লুটের টাকা, সোনা দানা, ডলার মলার নিয়ে তারা পার হয়ে গেছে। 5 তারিখ থেকে, এরপর তো 5 থেকে 8 তারিখের মধ্যে তো অনেকেই তো মানে পালিয়েছে। কিভাবে পালালো? বলে যে 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত সরকার ছিল না। এটা একটা যুক্তি বটে, কিন্তু পালাতে সাহায্য করলো কারা? সরকার নাতে বুঝলাম এটা কথিত প্রধানমন্ত্রী ছিল না, বা মন্ত্রী পরিষদ ছিল না, বাহিনী তো ছিল, প্রশাসন ছিল, বর্ডার ছিল, বিজিবি ছিল, ইমিগ্রেশনের অফিসার, মানে যেগুলো পোস্টেড অফিসাররা ছিল, তাই না? এই লোকগুলো মানে চলে গেল, ভেরি ইন্টারেস্ট। এবং সবচেয়ে বড় হলে বাংলা একটা কথা, চোর পালাইলে বুদ্ধি বাড়ে, অনেক পরে হোম মিনিস্ট্রি থেকে অনেক পরে বিবৃতি দিয়ে জানানো হলো এই মানে এদের দেশ থেকে নিষেধাজ্ঞা, বাবারে এরা তো দেশ ত্যাগ করে গেছে বহুত আগে। কতগুলো লোক, আমি 2 সেকেন্ড রনির কাছে নিচ্ছি, সেটা হচ্ছে যে লাল পাসপোর্টধারী কারা কারা, এটা এই ইস্যু হওয়ার পেছনে একটা নিশ্চয়ই ইনফরমেশন আছে। সরকারের তো উচিত ছিল যে এই লাল পাসপোর্টের নাম্বারগুলো উল্লেখ করে সমস্ত দূতাবাসগুলোকে তারা জানিয়ে দিতে পারত যে এই নাম্বারের কথিত লাল পাসপোর্ট যেগুলো আছে এগুলো ইনভ্যালিড, এগুলো এখন আর কোনো কাজ করছে না, এগুলো বাতিল করা হয়েছে। তারা এই তথাকথিত লাল পাসপোর্ট দিয়ে প্রথমে ইন্ডিয়া গেছে, মানে এখানে তো পগার পার হয়েছে, সোজা কথা। আর আমাদের প্রশাসনের লোকজনই এদেরকে পার করতে সাহায্য করছে। তারপর ওখান থেকে যেহেতু লাল পাসপোর্ট সরকার ব্যান করে নেয়, ইট ওয়াজ লিগাল অ্যাট দ্যাট টাইম, ওই লাল পাসপোর্ট নিয়ে এই সমরেজাল করিম টরিম টাইপের মতো যত মক্কেল আছে এগুলো সব আবার মানে ইন্ডিয়া থেকে আবার লন্ডনে গেছে, কি আমেরিকায় গেছে। এটা সরকার দুর্বলতা, অ্যাবসলিউটলি সরকার দুর্বলতা। পররাষ্ট্র মন্ত্রণালয় ঠিক মতো ফাংশন করে নাই, হোম মিনিস্ট্রি ঠিক মতো ফাংশন করে নাই, তাদের অধীনস্থ প্রতিষ্ঠানগুলো ফাংশন করে নাই। আজকে যদি ওদেরকে যদি শুরু থেকে টাইট দেওয়া যেতে পারতো, তাহলে এইটা ওদেরকে দিন থেরাপি দেওয়া উচিত ছিল। শুনে আসি জনাব রেজাউল করিম রানী, যে বিষয়টি আমরা আলাপ করছিলাম, এই যে আজকে যেটি ঘটনা দেখলাম, এবং সেটি আজকেই না, আমরা বিভিন্ন জায়গায় এর আগেও দেখেছি, ডক্টর আসিফ নজরুলের উপরও দেখেছি, মাহফুজ আলমের উপর দেখেছি, এ ধরনের ঘটনাগুলো দেখেছি। আপনি শুরু থেকে বলছিলেন যে আওয়ামী লীগকে ডিল করার ব্যাপার, যে সেই যে ডিল করা, যে এটি কোনো আসলে রাজনৈতিক দল না, সেই অর্থে এটি একটি নফসানিয়াত, বা আপনার ভাষায় আপনি যেটি বলছেন, তো এই ডিল করাটা কি প্রপারলি যতটা বলছিলেন সব জায়গায়, সেটা কতটা হলো? জি, ধন্যবাদ। যে যেখান থেকে আমাদের শুনছেন দেখছেন সবাইকে আমার সালাম, কৃতজ্ঞতা। রিপন ভাই পুরো ব্যাকগ্রাউন্ড বলছে, তো তাতে করে আওয়ামী লীগের একটা স্কেচ আঁকা হয়ে গেছে এতক্ষণে। আমি ডিরেক্ট আপনার প্রশ্নের উত্তরে যাই। আমি শুরুতে যেটা বলছিলাম সেটা হলো আগামী দিনের রাজনীতিক দলগুলোর ক্ষেত্রে নির্ভর করবে আওয়ামী লীগ প্রশ্নকে কে কীভাবে ডিল করে তার উপরে, তার আলোকে। সেক্ষেত্রে আমরা আওয়ামী লীগকে ডিল করতে সরকার, রাজনৈতিক দল মাশাআল্লাহ সম্মিলিতভাবে ব্যর্থ হয়েছে। কারণ হইল ফ্যাসিজম হ্যাজ নো মানে পলিটিক্স, ইটস অল অ্যাবাউট অর্গানাইজেশন।
এটা প্রথমত এটা রাজনৈতিক বিজ্ঞানীরা বহুবার প্রায় শতাব্দীকাল ধরে বলতেছে যে ফ্যাসিবাদটা কি। অনেক কিছু বলা যায়, সংক্ষেপে হইল ফ্যাসিবাদের কোনো রাজনীতি থাকে না, এটা একটা সংগঠন জাস্ট, এবং সেই সংগঠন টিকায় রাখে কতগুলো অলিগার্ক এটা। এবং হাসিনার ফ্যাসিবাদটা এইটা ক্লাসিক্যাল ফ্যাসিবাদ, যেরকম হিটলার মুসলিনি যেভাবে করছিল ওইটার সাথে তুলনা করলে হিটলার মুসলিনিকে অপমান করা হবে। এটা ওরকম ফ্যাসিবাদ, এটা জাস্ট একটা লুটপাটের সিন্ডিকেট ছিল। ফ্যাসিবাদেরও একটা ইডিওলজিক্যাল ব্যাকবোন থাকে, একটা ক্যারেক্টার থাকে, সে নিজেকে ডিফেন্ড করে, ফাইট করে, পালায় না। হিটলার পালায় নেই, মুসলিনি পালায় নেই, তো কিন্তু সে তার নেতাকর্মীকে অরক্ষিত রেখা নিজের জীবন নিয়ে, শেখ পরিবার নিয়ে পালাইছে। সে তো আওয়ামী লীগের নেতাকর্মী। এখন আমি একটা কথা বলতে চাই এখানে, আপনাদেরকে যারা বিভিন্ন ভিডিও কল রেকর্ড হাবিজাবি অডিওর মাধ্যমে নামায়, তারা আপনাদের জীবনকে রিস্কের মধ্যে ফেলতেছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা বলতো না যে 5 লাখ 10 লাখ মারা যাবে ক্ষমতা ছাড়লে, এই জন্য তারা যেমনি হোক ক্ষমতা থাকতে হবে তাদের। সেটা তো মারা যায় নাই, সেটার কৃতিত্ব রাজনৈতিক দলগুলোকে দিতে হবে এবং খানিকটা সেনাবাহিনীকেও দিতে হবে। তারা যে মানুষের ক্ষোভটাকে চ্যানেল করে ইট কাঠের উপর দিয়ে দিল, গণভবন যে ভাঙচুর করলো, তাতে করে প্রাণহানি। আওয়ামী লীগের লোক হোক, তাকে বিনা বিচার অন্যায়ভাবে মারা যাবে না, এটা আমরা সমর্থন করি না। তো ফলে এই যে প্রাণের ক্ষতি, কারণ তাদেরও পরিবার আছে, সন্তান আছে, কাউকে ভিকটিম বানানো আপনার এটা হলো কোনো জাস্টিস না। আপনি বিচার করবেন, সে যত বড় অপরাধী হোক। ফলে এটা একটা প্রজ্ঞার পরিচয় দিছে। ফলে এখন যাদেরকে যে বিভিন্ন অডিও কল টল হাবিজাবির মাধ্যমে নামানোর চেষ্টা করা হচ্ছে, আপনারা যারা আওয়ামী লীগ করেন, আপনাদেরকে জাস্ট ওই যে 5 লাখ 10 লাখ যে মারা যাবে তাদের যে এস্টিমেশন, সেটা পূরণ করার জন্য আপনাদের নামাচ্ছে। তারা তো পালাইছে। আপনারা যারা সাধারণ খেটে খাওয়া লোক আবেগে আওয়ামী লীগ করতেন, এই জন্য বলা হয় যে উই লিভ ইন রং থিং ইজ মোর ডেঞ্জারাস দেন উই লিভ ইন নাথিং। আপনার এই জন্য রাজনীতি বুঝতে হবে, আওয়ামী লীগকে ভালোভাবে বুঝতে হবে। এই জন্য আমি শুরুতেই প্রস্তাব দিয়েছিলাম, আমাদের একটা রিকনসিলিয়েশন প্রক্রিয়া দরকার। ক্রিমিনালদের আলাদা করেন, যারা ফৌজদারি অপরাধ করছে তাদের বিচার করেন, আর যারা এটাকে একটা রাজনীতি মনে করে তাদেরকে পলিটিক্যালি এডুকেটেড করেন। কারণ ফ্যাসিজম একটা ভায়োলেন্ট ফেনোমেনা, এবং এটা কোনো রাজনীতি থাকতে পারে না। এবং আওয়ামী লীগের প্রতিবাদের ভাষা বলেন, প্রতিরোধের ভাষা বলেন, অলওয়েজ এটা ভায়োলেন্ট হবে। সন্ত্রাসের ভাষা ছাড়া আওয়ামী লীগ অন্য কোনো ভাষায় কথা বলতে জানে না। সেটা আমেরিকার মতো জায়গা, সরকার আমেরিকার মতো জায়গা। ধরেন আপনি টিউলিপ সিদ্দিকী, সেই দেশে আপনি যদি সেই দেশে ফকির মিসকিন হিসাবেও যান, আপনার উন্নত জীবনে কোনো সমস্যা হবে না। আপনার খাওয়া পড়া শিক্ষা স্বাস্থ্য সব দায়িত্ব রাষ্ট্র নেয়, একটা ওয়েলফেয়ার স্টেট। সেই দেশে তোর চুরি করতে হবে কেন? সেই দেশে তোর মিথ্যা কথা বলতে হবে কেন? হ্যাঁ, সেই দেশে, তার মানে কি এটা রক্তের দোষ, তার আর কি বলবেন আপনি? এটা ডিএনএর সমস্যা। এটা আপনার ব্রিটেনের দরকার নেই তো আপনার এই জিনিসটা করার, এমনিতেই রাষ্ট্র আপনাকে সব দিবে। তারপরে আপনি পাওয়ারফুল মন্ত্রী, তাও কি দুর্নীতি বিষয়ক মন্ত্রী, সে অন্যের দুর্নীতি ঠেকানোর জন্য সে তার শাস্তি হবে। অ্যান্টি কারাপশন মিনিস্টারই ছিল। হ্যাঁ, তো তার মানে কি আপনার এইটা একটা লুটপাটের গ্লোবাল সিন্ডিকেট, এবং সেই সিন্ডিকেটটা টিকায় রাখার জন্য এখন যারা আমেরিকার মতো জায়গা এই ধরনের ভায়োলেন্ট আচরণ করতেছে, এটা দেখে অবাক হওয়ার কিছু নাই। আমরা এই যে মিডিয়া যে হাই হাই করতেছে, এইটা দেখে আমি বরং অবাক হচ্ছি। আওয়ামী লীগ তো এই জিনিসই করবে, সেখানে তো সাথে ডিম মারছে। এটা তো এবং কয়েকদিন আগে নিউজ হইলো কি আওয়ামী লীগ জঙ্গি প্রশিক্ষণ দিচ্ছে বসুন্ধরা না কোন এলাকায়। আরে ভাই, জঙ্গি প্রশিক্ষণ লাগবে কেন? এটা তো ভাই নেচার জঙ্গি সংগঠন, সন্ত্রাসী সংগঠন, আলাদা করে তার জঙ্গি ট্রেনিং এর দরকার কি? তো ফলে আপনি আওয়ামী লীগকে চিনতে ভুল করছেন। এই জন্য এখন যেটা হচ্ছে, আওয়ামী লীগের প্রশ্নকে ডিল না করে যেটা গুরুত্বপূর্ণ আলোচনা, সেটা হলো আওয়ামী লীগকে নর্মালাইজ করা, আওয়ামী লীগের জন্য স্পেস এখানে রেখে দেওয়ার চেষ্টা করা। এইটা একটা ইনসাইড জব। প্রথম ইনসাইড জব কীভাবে? এই যে রিপন ভাই যেটা আলোচনা করলো, 5 তারিখ থেকে এই ইনসাইড জব শুরু হয়েছে বাহিনীগুলোর ভিতর থেকে এবং এই সরকারের ভিতর থেকে। সরকার এখন দুঃখ প্রকাশ করছে, সরকারের যে সঙ্গী তারা গেস্ট না, ডক্টর ইউনূসের গেস্ট তো তারা, মির্জা ফখরুল ইসলাম, আখতার হোসেন, তারপরে আপনার তাহের সাহেব এবং তাসনিম যারা, তো ওনারা তো গেস্ট ডক্টর ইউনূসের। তো ডক্টর ইউনূস তো ঠিকই তার নিরাপত্তা ঠিকঠাক মতো করা হইলো, তো গেস্টের নিরাপত্তা কে দেখবে? গেস্টের নিরাপত্তা তো আগে দেখার কথা। আপনি আপনার বাড়িতে একটা মেহমানরে দাওয়াত দিলে কি করেন? নিজের কমফোর্ট জোনটা ছেড়ে দেওয়া হলো তো আগে তার আতিথেয়তা নিশ্চিত করেন। তেন উল্টাটা, তারা তো একসাথে যাবে, একই প্রোটোকলে চলবে। এখানে আওয়ামী লীগ আছে, যে কোনো সময় আক্রমণ হতে পারে, সেটা তো তারা চেষ্টা করবে। তো সেখানে তো তার গেস্টদেরকে তারা আতিথেয়তা দূরের কথা, তাদের নিরাপত্তাই দিতে পারলো না। এটা তো মানে একটা লজ্জাজনক আপনার দৃশ্যের অবতারণা হইলো। এটা খুবই বাজে এক্সাম্পল হইলো, এটা হওয়া উচিত ছিল না। সরকার নিজেও সরি বলছে, বলে সরকার আর কি সমালোচনা করবো, সরকার নিজেই সরি যেহেতু। কিন্তু এটা সরি বললে তো এটা সমাধান তো করতে হবে, ডিল তো করতে হবে আওয়ামী লীগকে। তাহলে আওয়ামী লীগকে ডিল করার পদ্ধতি হলো, এখন দেখেন আওয়ামী লীগের সেকেন্ড হোম কি, ফার্স্ট হোম কিন্তু ইন্ডিয়া। আওয়ামী লীগের এখন
আওয়ামী লীগের সেকেন্ড হোম হলো কানাডা আমেরিকা। কানাডাতে আওয়ামী লীগের যে পরিমাণ লোকজনের সম্পত্তি আছে এবং কানাডা থেকে আপনি জানেন আমেরিকা যোগাযোগ বা মুভ করা খুব সহজ। তো এই মানে আওয়ামী লীগের সবচেয়ে বেশি ইকোনমিক্যাল শক্তি কিন্তু কানাডায় আপনার কি বলে যে এটা আপনার প্রোটেক্ট করা বা কানাডায় এটা অবস্থান করতেছে। সেখান থেকে আপনার আমেরিকাতে আওয়ামী লীগ এরকম একটা আচরণ করবে এটা প্রিডিক্ট করা খুবই স্বাভাবিক ছিল। সেই জন্য গভর্নমেন্টের উচিত ছিল প্রথমে আমেরিকান সরকারের সহযোগিতা নেওয়া, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নেওয়া, সহযোগিতা নিয়ে প্রয়োজনে বলা যে এই সংগঠনটি এমন একটি সন্ত্রাসী সংগঠন যার কার্যক্রম আমরা স্থগিত রেখেছি, বিচারাধীন প্রক্রিয়ার মধ্যে আছে, ফলে আমাদের মেহমান এবং আমরা যারা যাচ্ছি আমরা শঙ্কিত, আমাদের নিরাপত্তার ব্যবস্থা করেন। তা না করে আপনি এটাকে আপনার খুবই হালকাভাবে নেওয়া এবং ক্যাজুয়ালি এভাবে আপনার অতিথিদের গেস্ট বলবো আমি, হ্যাঁ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব থেকে শুরু করে অন্যান্যদেরকে এইভাবে একটা ব্যাজিতের মধ্যে ফেলা, হ্যাঁ, সেইটা সরকারের ব্যর্থতা। কারণ এটা আপনি আমেরিকাকে বললেই হইতো, বললে তাহলে কি হইতো, বললে যেটা হইতো আমেরিকা তখন এটা রাষ্ট্র আকারে বুঝতো যে এটা একটা এমন একটা সন্ত্রাসী সংগঠন যেটা শুধু মেসেজও যাইতো, হ্যাঁ মেসেজও যাইতো, সেটা শুধু তার দেশের জন্য ক্ষতিকর বা এটা ইনসাইড আপনার বাংলাদেশের টেরিটরির মধ্যে এটা হুমকি তা না, পৃথিবীর যেখানেই আছে এটা একটা হুমকি, পৃথিবীর যে জায়গায় আওয়ামী লীগ আছে সেটা একটা, এটা আপনার ধরেন যে কোনো সিকিউরিটির জন্য, অপোনেন্টের সিকিউরিটির জন্য একটা হুমকি। ফলে তার যে সন্ত্রাসী নেচার এটাকে গ্লোবালি প্রতিষ্ঠিত করার একটা সুযোগের মাধ্যমে গভর্নমেন্ট কিন্তু পাইতো। তারপরেও এখন যেহেতু আওয়ামী লীগ এটা দেখাই ফেলছে, প্রতিবাদ করতে পারে, আওয়ামী লীগ সমর্থক যারা আছে আমেরিকাতে তারা প্রতিবাদ করবে, রাস্তা ফুটপাত শান্তিপূর্ণ প্রতিবাদের সেটা আমেরিকার নিয়ম আছে। কিন্তু ডিম ছোড়া ফুটপাত থেকে রাস্তা, এটা আমেরিকার আইন অনুযায়ী তারা অপরাধী করছে, তাদেরকে ধরা হবে, আমার শাস্তিও দেওয়া হবে। কিন্তু শুধু শাস্তি না, বলা উচিত আগে পরে এই পুরা সংগঠনকে আওয়ামী লীগ দেখেন 15 বছরের গুম খুন অত্যাচার মামলা এগুলো একটু পাশে রাখাও যদি শুধু জুলাই গণহত্যার বিষয়টা চিন্তা করেন, এটা কি শেখ হাসিনার মনের আউশ, পুলিশ কয়েকটা কতিপয় পুলিশ কর্মকর্তার প্ল্যান, শুধু কি ছাত্রলীগ যুবলীগের প্ল্যান, নাকি এটা আওয়ামী লীগের সাংগঠনিক সিদ্ধান্ত তাদের সশস্ত্রভাবে দমন করতে হবে? যদি এটা সাংগঠনিক সিদ্ধান্ত হয় তাহলে সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিচার হবে না কেন? এবার সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিচারের প্রভিশন আপনি উঠাই দিলেন, তাহলে আপনার আন্তর্জাতিক আদালতে যান, নুরেমবার্গ ট্রায়ালে যান। দেখেন আপনার হিটলার মুসোলিনি যারা ফ্যাসিবাদ কায়েম করছে এরকম প্রচুর অর্গানাইজেশনের সংগঠন হিসাবে বিচারের ব্যবস্থা আন্তর্জাতিকভাবে আছে। আমাদের এখানে যেটা আন্তর্জাতিক সেখানেও তো এই অপশনটা ছিল, সেটা আপনি উঠাই দিচ্ছেন, উঠাইলো তো এই সরকার তাহলে উঠাই দিল। তার মানে কি আওয়ামী লীগকে নরমালাইজ করা, প্রোটেক্ট করার একটা ব্যবস্থা, যেটা আমি বারবার বলছি এটা ইনসাইড জব, ইটস নট আউটসাইড জব। এই গভর্নমেন্টের ভিতর অনেকগুলো গভর্নমেন্ট, তো ফলে এই ইনসাইড জবের কারণে এবার আপনি বারবার আরেকটা দল অন্যদেরকে বলতেছে জুলাইয়ের গাদ্দার আর নিজে হয়ে যাচ্ছে জুলাইয়ের ঠিকাদার হওয়ার মধ্য দিয়ে সমস্ত গুরুত্বপূর্ণ জায়গায় নিজেদের নিরপেক্ষ লোকগুলো বসাচ্ছে, নিজেদের নিরপেক্ষ লোক। হ্যাঁ, আপনি সে বসার আগ পর্যন্ত আপনি জানবেন নিরপেক্ষ, বসার পরে জানবেন যে ওই দলের, এর আগ পর্যন্ত সেই ওই দলের যে সমর্থক এটা আপনি জানতে পারবেন না। তো এবং তারা করার মধ্যে দিয়ে কী করতেছে, কারণ তারা এতদিন আওয়ামী লীগ সেই যে প্রশাসনের মধ্যে ছিল, ফলে এবং আওয়ামী লীগ লোকজন মনে করছে যেহেতু তারা কোনোদিন আর সামনে আসতে পারবে না, আওয়ামী লীগ তাদেরকে চিরতরে নাই করে দিছে, ফলে তারা আমাদের লোক হয়ে গেছে, অসুবিধা নেই। হ্যাঁ, জানতো, যারা জানতো তারাও মাইনে নিয়েছিল, যেহেতু আর সম্ভাবনা নাই মাইনে নিয়েছিল, ফলে তাদের মধ্যে এক ধরনের কৃতজ্ঞতার সম্পর্ক তৈরি হয়ে গেছিল, যেহেতু তার পলিটিক্যাল ডিফিক্ট জানার পরেও তাকে সে অ্যাকসেপ্ট করছে, জায়গা দিছে, বা যাদেরকে বুঝতে পারছে, ট্রেস করতে পারছে, অনেককে ট্রেস করতেই পারেনি। তো পরবর্তী সময় হাসিনার পতনের পরে তাদের একটা নৈতিক দায়িত্ব হয়ে গেছে, যখন তারা তাদের নিজেদের চরিত্রে হাজির হয়েছে, যে ঘোষণা দিছে, গ্র্যান্ড আত্মপ্রকাশ হয়েছে যে আমরা কিন্তু অমুক দলের। হ্যাঁ, তো তখন তারা যাদেরকে প্রোটেক্ট করছে তাদের নৈতিক দায়িত্ব হয়ে গেছে, ওরা ভণ্ড আওয়ামী মানে ভয়াবহ আওয়ামী ক্রিমিনাল হওয়ার পরেও তাদের নৈতিক দায়িত্ব হয়ে গেছে তাদের প্রোটেক্ট করা। ফলে প্রশাসনের যে লিগ প্রতিপালন সেটার প্রক্রিয়াটা ইনসাইড জব, এবং এর মধ্যে পলিটিক্যাল পার্টি, হ্যাঁ, কারা কারা জড়িত সেটা আপনারা সবাই জানেন, কিন্তু এগুলো বললে তারা বলবে যে না আপনি জুলাইয়ের গাদ্দার। ফলে জুলাইয়ের দালালি করার মধ্য দিয়ে সে কিন্তু প্রথমে প্রশাসনিকভাবে এই আমলাতন্ত্র সবচেয়ে বড় ধরেন এই যে আপনার আমেরিকাতে এই ঘটনা ঘটলো, এই ঘটনার প্রধান দায় যদি সরকারের হোলিস্টিক দেন তাহলে জিনিসটা বোঝা যাবে না, ফুল সরকার তো এটা দায়িত্ব না, তাহলে দায়িত্ব কার? দায়িত্ব ফরেন অ্যাফেয়ার্স যারা ডিল করে তাদের, তারপরে এখানে কনসুলেট যারা আছে তাদের। আপনি এবার খোঁজ নিয়ে দেখেন সেখানে 98% লোক পাবেন আওয়ামী লীগের বা আওয়ামী লীগের মনোভাব, নাহলে এই আক্রমণ হইতেই পারে না। এটা গাঁজাখুরি জিনিস নাকি? এটা একটা আপনার তার রাষ্ট্রের প্রধান গেছে, তার 4 সবর সঙ্গীরা আক্রান্ত হচ্ছে,
হ্যাঁ, এটা আপনারা বারবার মিডিয়াতে দেখাচ্ছেন, কিন্তু এটা কনসিকুয়েন্স অন্য দেশে হইলে এটা হিউজ কনসিকুয়েন্স হইতো। এবং এখানে যদি আমাদের আমেরিকান দূতাবাস, বাংলাদেশের দূতাবাস এবং কনসুলেট যদি প্রপারলি, তাদের ব্যাপারে কি এখন আমরা কোনো ব্যবস্থাও শুনিনি। না, তারা যদি প্রপারলি ডিল করতো, এই ঘটনা ঘটতেই পারে না, ইম্পসিবল, জি, কোনোভাবেই করতে পারে না। ফলে আমি আরো বিস্তারিত আমি বলতেছি শুনবো। যে এখানে এই যে আওয়ামীময় অবস্থা, এই জন্য আমি এটার নাম দিচ্ছি কি, আমরা এখন কোন সময়ে আছি, আমরা আছি লেট ফ্যাসিজমের মধ্যে। ফ্যাসিজম উইদাউট শেখ হাসিনা, ফ্যাসিজমের আর সমস্ত কিছু রয়ে গেছে। একদল ৭১-এর চেতনাকে যেরকম ব্যবসা করছে, এখন সে জুলাইয়ের মধ্যে কোথাও ওইভাবে সিগনিফিকেন্টলি ছিল না, ছিল মানে মোটা দাগে ছিল, সিগনিফিকেন্টলি ছিল না, কিন্তু সে জুলাইয়ের প্রধান খরিদ্দার হয়ে গেছে, জুলাইয়ের প্রধান এজেন্ট হয়ে গেছে। বাকি সবাইকে সে এলিমিনেট করার মধ্যে দিয়ে এখানে একটা নতুন চেতনার ব্যবসা শুরু হয়েছে। কিন্তু এখানে যে একটা বাংলাদেশকে একটা নাগরিক ভিত্তিক রাষ্ট্র গঠন করতে হবে, এখানে যার কোনো ক্যাডার ভিত্তিক রাজনীতি চলবে না, হ্যাঁ, সেইটার ব্যাপারে জনগণকে ভুলায় রাখার জন্য তারা কতগুলো পলিটিক্যাল গিমিক, কতগুলো ট্যাকটিক্স হাজির করতেছে। হাজির করার মধ্য দিয়ে এখানে এই যে ডক্টর ইউনূসকে 5 বছর 10 বছর রেখে যেতে চাই, আজকে নির্বাচনের কথা 2 মাস আগে যখন আপনি বলতেন আপনাকে ক্রিমিনাল বলা হইতো, হ্যাঁ। তো ফলে এখন আমি বলছি এই যে টোটাল পলিটিক্যাল স্পেকট্রামটা, এখানে বাংলাদেশকে একটা জাতিরাষ্ট্র হিসেবে নির্মাণের জন্য এখানে দলীয় স্বার্থের বাইরে এসে জাতীয় স্বার্থের যে রাজনীতি শুরু করা দরকার, সেই ক্ষেত্রে দ্রুত এই সরকারকে রাজনৈতিক বন্দোবস্তের দিকে ফিরে যেতে হবে। সরকার এনাফ করছে, অনেক চেষ্টা করছে, ধন্যবাদ, আপনারা ফেল করছেন, আমরা মনে রাখবো না, আপনারা সফল হবেন শুধু যদি একটা ভোটাধিকার নিশ্চিত করামূলক নির্বাচন দিয়ে যেতে পারেন, মানুষ আপনাদের মনে রাখবে। অসংখ্য ধন্যবাদ। আসবো আমরা এই আলোচনায়, একটা বিরতি নিতে হবে। প্রিয় দর্শক, নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ডক্টর আসিফুজ্জামান রিপন, আমরা দায় নিয়ে আলাপ করছিলাম যে এই ঘটনায় আসলে দায় কার। সেখানে বলা হচ্ছিল যে সরকারের দায়িত্বের বিষয়ে, যে যারা এইসব দায়িত্বে ছিল, নিউ ইয়র্কে যা কনসুলার অফিস বলি, তাদের যথাযথ পরিকল্পনা ছিল কিনা। রাজনৈতিক দল হিসেবেও তো রাজনৈতিক দলগুলোর বিভিন্ন অঙ্গ সংগঠন, মানে বিভিন্ন শাখা, বিদেশি শাখা থাকে, তাদেরও নেতা, আপনাদের নেতাকর্মী বা তারাও কি সেখানে ছিল কিনা, বা যদি পর্যাপ্ত থাকতো তাহলে সেই অবস্থাটি কি অনেকটা সহিংস হতো কিনা, বা পরিস্থিতি সামাল দেওয়া যেত কিনা, কীভাবে দেখেন বিষয়গুলো? ধন্যবাদ আপনাকে। আসলে দায়টা খুব বিচ্ছিন্নভাবে আমরা দিতে পারি বটে, সেটা হচ্ছে বলতে পারি যে সরকারের গোয়েন্দা সংস্থার ফেলিউর বলতে পারি। কারণ আমার জানা মতে, মানে আমি শুনছি, আই এম নট শিওর, বাট প্রবাবলি আমাদের বোধহয় আমাদের এম্বাসিতে গোয়েন্দা সংস্থার, বড় বড় স্টেশনে গোয়েন্দা সংস্থার প্রতিনিধি থাকে। তারপরে আপনার সেখানে মানে পলিটিক্যাল সেকশন থাকে, তারপরে মানে প্রাজ্ঞ কূটনীতিকদের থাকার কথা। তো এইগুলো বিচ্ছিন্নভাবে আমি ওর বিরুদ্ধে বলতে পারি। বা আপনি যেটা বললেন, আপনি যেটা ইঙ্গিত করতে চাইলেন যে আপনাদেরও তো মানে দেশের নির্বাচন কমিশনের আইন অনুযায়ী বিদেশের রাজনৈতিক দলের শাখা থাকার বিষয়টা অনুমোদিত না হলেও বাস্তবে তো আছে। তো তৎসত্ত্বেও এই ধরনের তাদের অনেক আমরা তৎপরতাও দেখি। হ্যাঁ, দেখেন, তো বিষয়টা আমি যেটা মনে করি সামগ্রিক দায়টা হচ্ছে পোস্ট জুলাই গভর্নমেন্ট, এই গভর্নমেন্টের নিঃসন্দেহে, আর হচ্ছে মোটা দাগের রাজনৈতিক দলগুলোর। আচ্ছা, অবশ্যই আমি মানে রনি যেটা বলেছেন, আমি তার কথাগুলো আমি খুব মনোযোগ দিয়ে বেশ আগ্রহ সহকারে আমি তার কথাগুলো শুনছিলাম এবং বেশ আমি পছন্দ করছিলাম তার কথাগুলো, যে আওয়ামী লীগকে কে কীভাবে ডিল করবে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। আই মাস্ট সে হ্যাঁ, এটা মানে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টা মানে উনি রেজ করেছেন। আমরা তো শেখ হাসিনা পালিয়েছে ইন্ডিভিজুয়ালি, তার মন্ত্রিসভার লোকজন পালিয়েছে বা অনেকে পালিয়েছে, কিন্তু সংগঠনগতভাবে টাকা নিয়েছে, যে বলে যে মানে সব গেছে, কিন্তু তারপর সংগঠনগতভাবে এবং তার রাজনীতিকে ডিল করা হয়নি, এটা সত্য কথা। আপনি যদি বলেন যে মানে হাসিনার পলায়নোত্তর যে সময়টি, এই সময়টিতে আপনার বরং রাজনৈতিক দলগুলোর তরফ থেকে, মানে আমি কালেকটিভলি বলতে চাই, খুব খুব স্ট্রং অ্যাটিটিউড ছিল না। নিষিদ্ধের দাবিতে উঠেছিল, মানে স্ট্রং অ্যাটিটিউড ছিল না সবার মধ্যে। এটা এইখানে নতুন করে আজকে নিউ ইয়র্কের এই ঘটনার পরে আই মাস্ট সে পলিটিক্যাল পার্টিসগুলোকে নতুন করে চিন্তা ভাবনা করতে হবে অ্যাবাউট আওয়ামী লীগ, অ্যাবাউট দেয়ার অর্গানাইজেশন, তাদের সন্ত্রাসী চরিত্র, তাদের লুটপাটের চরিত্র, তাদের অ্যান্টি পিপল চরিত্র, তাই না?
এই দেশটাকে তো তারা ওন করে না। তারা কথায় কথায় বলে যে মুক্তিযুদ্ধের মানে আমরা কি বলে আমরা নেতৃত্ব দিয়েছি, নেতৃত্ব দানকারী সংগঠন ইত্যাদি। একটা দল যদি মুক্তিযুদ্ধকে নেতৃত্ব দিতে একটা স্বাধীন দেশ প্রতিষ্ঠা করার যদি গৌরব যদি অন্তর থেকে যদি কেউ লালন করে এবং ধারণ করে, তার দেশের জনগণকে ভোগানোর জন্য কাজগুলো করে কিনা। আপনি আপনার নিজের একটা সংসার, আপনি সংসার কি চাইবেন? আপনি চাইবেন আপনার সংসারটা শান্তিময় থাকুক, আপনি চাইবেন আপনার ছেলেমেয়েরা ভালো থাকুক, তাই না? গোটা পরিবারটা ভালো থাকুক, পাশে আপনার সমাজ ভালো থাকুক। মানে শুধুমাত্র আপনার সংসার তো সব না, আপনার মতো সংসারগুলো ইউনিটগুলো নিয়ে তো একটা সমাজ, আপনার সমাজটা ভালো থাকুক, আপনার রাষ্ট্রটা ভালো থাকুক, এইটি তো আপনি চিন্তা করবেন। রাজনৈতিকভাবে বৃহত্তর পরিসরে তো আপনি এইভাবেই চিন্তা করবেন। আপনি কি খেয়াল করেছেন যে আওয়ামী লীগ তা করেছে? যদি তাদের যে লুটপাটের যে কাহিনীগুলো, আমি যদি একমাত্র টোটালি ভেরি ফ্র্যাঙ্কলি রনি, আমি সরকারের যে প্রতিষ্ঠানগুলো আমি যদি তাকাই, একমাত্র অ্যান্টি কারাপশন কমিশন ছাড়া একটাই মাত্র রাষ্ট্রের প্রতিষ্ঠান একটাই ফাংশন করছে, আর বাদ বাকি কোনো ইনস্টিটিউশন ফাংশন করছে বলে আমার মনে হয় না। মানে এগুলো অথর্ব না অকার্যকর, কি বলবো, মানে মানে সরকার বিচার বিভাগ, সেটা নিয়ে আমার যথেষ্ট প্রশ্ন আছে, অনেক প্রশ্ন আছে আমার কাছে, অনেক প্রশ্ন আছে, শুধু ছোটোখাটো প্রশ্ন না। আমি মনে করেছিলাম মানে আসিফ নজরুলকেই উদ্দেশ্য করে বলতে চাই, সে আইনের শিক্ষক। আমার ধারণা ছিল যে সে অনেক টকশোতে কথা বলতো, তারপরে কি বলে লিখতো, তার রিফ্লেকশন তো মানে সরকারের সংস্কারের মধ্যে দেখতে পেলাম না। বিশেষ করে যদি আমি আইনের কথাই যদি ধরি, এই যে মানে প্রশ্ন উঠলো যে আওয়ামী লীগ যে একটা সংগঠন হিসেবে তার দায়িত্ব ছিল। ইতিমধ্যে হাইকোর্টে মানে মানে প্রমাণ হয়েছে, মানে জেরাতে আইসিটির মামলায় প্রমাণ হয়েছে যে হাসিনাই অর্ডার দিয়েছিল। এটা তো আজকের পত্রিকার সংবাদ, যদি মানে যদি 12টা বেজে দিয়ে থাকে তাহলে গতকালকের সংবাদ, মঙ্গলবারের সংবাদ। এটা তো আপনার ফরেন্সিক টেস্টে প্রমাণিত হয়েছে যে হাসিনা অর্ডার। তাহলে হাসিনা তো আওয়ামী লীগের সভানেত্রী। তারপরে বহুবার আমরা উচ্চারণ কি শুনিনি, ওটা ঠ্যাঙ্গানোর জন্য আমার ছাত্রলীগই যথেষ্ট, আমার যুবলীগই যথেষ্ট, এই ধরনের কথা উচ্চারণ কি আমরা আওয়ামী লীগের নেতা নেত্রীদের কাছ থেকে আমরা শুনেছি তো, ঠিক আছে। তারপরে আপনার মানে কনভারসেশন উইথ মানে আপনার মেনি লিডার্স, শেখ হাসিনার যে ছিল, তাতে করে কি আওয়ামী লীগ সাংগঠনিকভাবে এর দায় এড়াতে পারে কিনা? পৃথিবীর বহু দেশে, যেটা রনি বললেন, এই জন্য আমি দ্বিরুক্তি করতে চাই না, আমাদের দেশে সংগঠনগতভাবে আওয়ামী লীগকে বিচার থেকে করা কি বলে মানে দায় মুক্ত রাখার যে একটা অপপ্রয়াস ছিল, সেটার দায় কি আসিফ নজরুল এড়াইতে পারবে? বিং এন অ্যাডভাইজার ফর মানে ল মিনিস্ট্রি, নিশ্চয়ই পারবেন। এটা তো মানে মানে যদি কোনো লেমেন হতো, যদি ঠিক আছে আমি না জেনে না বুঝে করেছি, দেন আবার কিন্তু এটা আবার পরে মানে ইট ওয়াজ ব্রট ব্যাক, যদি আমি মানে ভুল না করে থাকি, এটা পরে সংযোজন হয়েছে। তাহলে তোমার ওটা বাদ দিতে হলো কেন? ওটা তো ছিলই, সেটাকে বাদ দেওয়ার তো কোনো প্রয়োজন ছিল না। আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে সংগঠনগতভাবেই তার দায় নিতে হবে, এবং এই দলটার কোনো রিমোর্স নাই, কোনো রিগ্রেট নাই। তারা তো মনে করে স্টিল মানে শেখ হাসিনা ইজ দ্য প্রাইম মিনিস্টার, তারা ভোট হয় নাই, তারা মনে করে তারা এমপি। উচিত ছিল, ওই যে বিচার বিভাগের কথা তুলছেন বলে বলছি, আমার যদ্দূর মনে পড়ে এই ধরনের বোধহয় একটা মামলা বোধহয় কেউ না কেউ একটা পিটিশন করেছিল বিগত 3টা নির্বাচন বাতিল করার, যে নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ ছিল না, যে নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ ছিল, ভোটারদের ভোট ছাড়া যে সরকার, আমাদের সংবিধানের সরকার কিভাবে হবে, ভোট কিভাবে হবে, এমপি কাকে বলে, প্রধানমন্ত্রী কিভাবে নির্বাচিত হন, এগুলো কি আমার সংবিধান উল্লেখ নাই? আমি যদি আপনার 72-এর সংবিধানটাও যদি আমি মানে ওইটি তো চলছে কিছু সংশোধনী সাপেক্ষে চলছে, তো সেই সংবিধানে পার্লামেন্ট কেমনে হবে, প্রধানমন্ত্রী কেমনে হবে, রাষ্ট্রপতি কেমনে হবে, এমপি কি হবে, এটা সব উল্লেখ করা আছে। সেই অনুযায়ী কি সরকার গঠিত হয়েছিল? সেই অনুযায়ী কি নির্বাচন হয়েছিল? জনগণ কি তার প্রতিনিধি বাছাই করে নিতে পেরেছিল? তো জনগণ যদি প্রতিনিধি বাছাই না করতে পারে, তাদের সংখ্যাগরিষ্ঠ লোকদেরই তো সরকার গঠন করার কথা। তো সেই চেতনা তো আদৌ রিফ্লেক্টেড হয়নি। সুতরাং প্রধানমন্ত্রী অবৈধ, এমপির অবৈধ, মন্ত্রীর অবৈধ, প্লাস তাদের নিয়োগকৃত প্রেসিডেন্ট অবৈধ, সবই অবৈধ ছিল। এখন প্রশ্ন ওঠে, যেটা আমরা বিভিন্ন সময় আদালতে, আমরা তো মানে আইনজ্ঞ নই, আমরা তো অজ্ঞ মানুষই, তো সেখানে আমরা যেটা শুনি যে ওই খায়রুল হকের একটা জাজমেন্ট ছিল, যেহেতু ইতিমধ্যে অনেক কাজ সম্পন্ন হইয়াছে, অতএব সেগুলোকে কি বলে, আইনি ভাষায় বলে যেগুলোকে মানে মানে ছাড় দেওয়া হয়েছে, বাট ওটা ইট ওয়াজ নট লিগাল, বাট হয়ে গেছে। আপনি
মানে মৃত মানুষকে তো আপনি ফেরত আনতে পারবেন না, বিষয়টি অনেকটা এরকম। ইট ওয়াজ এক্সিকিউটেড, সো এটা আপনি মানে করতে পারবেন, কিন্তু আপনাকে আইনিভাবে, কাগজে কলমে, রাজনৈতিকভাবে, সাংবিধানিকভাবে বলা দরকার ছিল যে ওই নির্বাচনগুলো সঠিক ছিল না, ওই নির্বাচনের ফলাফলগুলো বাতিল করা হলো, ওই নির্বাচনের মধ্য দিয়ে যে সমস্ত কর্মকাণ্ড তা অবৈধ হিসেবে গণ্য হইবে। তবে মানে এটা আইনি ভাষায় এটাকে আবার যেটাকে আপনার মানে ভ্যালিডেট করা দরকার, যে সমস্ত মানে রাষ্ট্র তো একটা মানে বহমান প্রক্রিয়ায় রাষ্ট্র চলবে, সেগুলো ঠিক থাকবে। তাহলে হতো কি, এই যে উনি এখনো প্রধানমন্ত্রী বলে যে মানে যে ক্লেম করে তাদের লোকেরা, চোখে আঙ্গুল দিয়ে প্রমাণ করছে তুমি প্রধানমন্ত্রী নও। আমি তো আপনার অনুষ্ঠানে আপনার নিশ্চয়ই খেয়াল আছে, অন্তত আমি একাধিকবার, বার দুয়েক তো বটেই, আমি আওয়ামী লীগ আমলিকে আমি চ্যালেঞ্জ দেই নাই যে গোপালগঞ্জের শেখ হাসিনার নির্বাচনী আসনে, এটা আমি গোপালগঞ্জের জনসভায় ওখানে যে আমি বলেছি যে খোঁজ শেখ হাসিনার আসনও শেখ হাসিনা সেই অর্থে নির্বাচিত নন। বাট আমি অ্যাট দ্য সেম টাইম এটাও বিশ্বাস করি ফ্রি ফেয়ার ইলেকশন হলে হয়তো তিনি নির্বাচিত হতেন, কিন্তু আমি তাকে বলছি নির্বাচিত নন কেন নির্বাচিত নন বলছি, কারণ ভোটার হতে গেলে তো একটা ভোটার থাকে, মানে ব্যালট পেপার থাকে, ব্যালট পেপার একটা অংশ তো থাকে নাকি থাকে না, যেটা মানে নির্বাচন কমিশন কর্তৃপক্ষের কাছে থাকার কথা, বাকি অংশ ছিঁড়ে দিয়ে মানে ভোটার এখানকার এই অংশের মধ্যে তো ভোটারের সই থাকবে এবং টিপসই থাকবে। আমি আওয়ামী লীগ জামানায় আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলাম, বলেছিলাম যে যদি শেখ হাসিনার নির্বাচনী আসন টুঙ্গিপাড়ায় কোটালীপাড়ার আসনে যে ভোট গণনা মানে যে ভোট ঘোষণা করা হয়েছে সেই ভোটে 10%-এর বেশি যদি পাওয়া যায়, যদি 10% বেশি যদি টিপসই এবং স্বাক্ষর যদি দেখাইতে পারে আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগের লোক বা নির্বাচন কমিশন, ঠিক আছে, তাহলে আমরা সারা জীবন আমরা তারে রানী মেনে নেব, যে রাজার মতন আছে না কোনো দেশের, আমাদের দেশটা রানী নাই, মানুষের খ্যাস থাকতে পারে একটা রানীর, ঠিক আছে আপনি প্রধানমন্ত্রী, আপনাকে রানী মেনে নিতাম, কিন্তু আপনি তো তা নন, আপনি তো নির্বাচিত এমপি নন, আপনি প্রধানমন্ত্রী হবেন কি করে? এটা বাতিল করার দরকার ছিল বহুত আগে। এগুলো বাতিল হতো কি আপনার অনেক বিষয় ফয়সালা হয়ে যেতে পারতো। এই বিষয়গুলো আমার যদ্দূর মনে পড়ে, আমি প্রবাবলি পত্রিকায় দেখেছিলাম কোনো না কোনো নাগরিক আপনার এই একটা পিটিশন বোধহয় নিয়েছিলেন, পরবর্তীতে বোধহয় এটা মানে কার পরামর্শে আদালত থেকে এটা ফেরত পাঠানো হলো অথবা আদালত গ্রহণ করেন, এটা আদালতের এখতিয়ার বটে, কিন্তু পলিটিশিয়ানরা এই যে জায়গায় জায়গায় ছাড় দিয়েছেন, এখন নিউ ইয়র্কের যে পরিস্থিতি দেখলেন, এটা আশকারা এরপর আরও কিছু করবে। এখন যদি পলিটিক্যাল পার্টি মানে আপনার সামগ্রিকভাবে জনগণ যেটা জাতীয় কর্তব্য মনে করেছিল আওয়ামী লীগ সরকারকে বিতাড়িত করতে, এখন আবার একটা জাতীয় কর্তব্য মনে করা দরকার এই আওয়ামী লীগের রাজনীতিটাকে, রনির ভাষায় যেটা বলতে চাই, এটা কিভাবে ডিল করতে হবে এই সিদ্ধান্তে আসা জরুরি হবে। ওকে, আবার আসবো আমি আপনার কাছে, যে বিষয়গুলো শুনছিলেন সার্বিকভাবে সেগুলো নিয়ে আলাপ করবেন, কিন্তু একটি বিষয় আপনার কাছে মনে হয় কিনা, এই যে আওয়ামী লীগের যে আচরণ, একটি তো আপনি বলছেন যে তাদের ভেতরে যে অনুশোচনা সেগুলো নাই, তাদের ভেতরে সে ধরনের কোনো ভুল করেছে বলে মনে করে না তারা, এখন তাতে করে বারংবার এই ঘটনা একটা রেসিপ্রোকাল রেডিকালাইজেশনের কথাও কি আপনার কাছে মনে হয় কিনা? যারা আমি একটু যুক্ত করতে চাই, তারা তো ভুল মনে করে না, এটা যেটা ক্রাইম ছিল, ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি, সেটা নিয়ে তো মানে আলোচনা হওয়া দরকার, তাই না? সেটি তাহলে পরিস্থিতি তাহলে কোন দিকে যাবে? দেখেন পরিস্থিতি এখানে আপনাদের সামনে একটা বিরাট এক্সাম্পল আছে, জামাতের কেসটা। আচ্ছা, 71 সালে বারবার বলা হয় না যে ধরেন জামাত যুদ্ধ অপরাধ করছে, মানবতা বিরোধী অপরাধ করছে, এবং এটা তাদের সাংগঠনিক সিদ্ধান্ত আকারে করছে, এবং তাদের চিন্তাগত একটা পজিশন ছিল, যেহেতু এটা তারা মনে করতো ভারতীয় ষড়যন্ত্র এবং পাকিস্তান আন্দোলনের প্রতি আবেগ ছিল, অনেকেরই ছিল, থাকাটা অন্যায় না। সেই আবেগ থাকা এক জিনিস, তারপরে হলো সেই আবেগের বশবর্তী হয়ে রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে সাংগঠনিকভাবে মানুষকে অত্যাচার করা, হত্যায় অংশ নেওয়া, সেটা একটা অপরাধ, ক্রাইম, অথবা মানে হানাদার বাহিনী ফর্ম করা, যেভাবেই করা সহযোগী হওয়া, হ্যাঁ সহযোগী, এটা অপরাধ। এইবার সেই অপরাধের সুযোগ নিয়ে হাসিনা করলো একটা জুডিশিয়াল কিলিং করলো তাদের উপরে, বিচার না, কিন্তু বিচার নিয়ে রাজনীতি করলো সে। তো ফলে 71 সালের এই ঘটনাটা যদি জামাতকে প্রপারলি আপনি ডিল করতে পারতেন, ডিল করার মধ্য দিয়ে, হ্যাঁ জামাত 71-এর পরে যারা জন্মগ্রহণ করছে তাদেরকে আপনি হরে ধরে রাজাকার বলার মধ্য দিয়ে এখানে জামাতকে আপনি ভিকটিম বানাইলেন। ভিকটিম বানানোর মধ্যে দিয়ে জামাত দেখেন কী পরিমাণ সিম্প্যাথি গেইন করার মধ্যে একটা পলিটিক্স করার সুযোগ পেল, এবং হাসিনা যাওয়ার আগে তারা নিষিদ্ধ করে গেল। একই পরিণতি, একই কোর্স আওয়ামী লীগের জন্য আপনি এখন অপেক্ষা করছেন, একই জিনিস আওয়ামী লীগের ক্ষেত্রে আপনি ঘটাচ্ছেন। ঘটাইলে যেটা হবে,
সেটা হলো মাহমুদ মামদানি নামে একজন বিখ্যাত পলিটিক্যাল সায়েন্টিস্ট আছে, যার ছেলে জোহরান মামদানি নিউ ইয়র্কের মেয়র পদে নির্বাচন করছেন, আপনারা চিনেন ওনাকে। তার বাবা অনেক বড় আপনার পলিটিক্যাল সায়েন্টিস্ট, অ্যানথ্রোপোলজিস্ট, কলম্বিয়া ইউনিভার্সিটিতে পড়ায়। তার একটা থিসিস আছে, ভিকটিম বিকামস কিলার্স। আচ্ছা, আপনি যদি আমাকে ভিকটিম বানান, আমার প্রতি মানুষের সিম্পেথি ক্রিয়েট হবে। আমি হয়তো অনেক খারাপ অন্যায় করছি অনেক আগে, কিন্তু সেটার জাস্টিস না করে, সেটার বিচার না করে আপনি যদি আমাকে অন্যায়ভাবে শাস্তি দেন, আমাকে ভিকটিম বানান, আমার যে এবং আমার যদি একটা পলিটিক্স থাকে, আমার যে একটা অর্গানাইজেশন থাকে, এবং আমার যদি দেশি বিদেশি বন্ধু বান্ধব থাকে, আমি যে সিম্পেথিটা গেইন করবো, এইটাকে আমি পলিটিক্স আকারে যখন ফেরত আনবো, তখন আমি প্রতিহিংসার রাজনীতি করার সুযোগ পাবো, এবং আমি যখন এম্পাওয়ার হব, আমি আপনাকে এলিমিনেট করব। এই মডেলটা, এটা একটা জায়নিস্ট মডেল। যেমন দেখবেন যে আপনার এই যে এখন আপনি খবরে পড়লেন যে দেখেন, ওয়ার্ল্ড আফটার গাজা, আমরা একই পৃথিবীতে বাস করি না। গাজার এই গণহত্যার পরে ওয়েস্টার্ন সিভিলাইজেশনের এইটার যে ভণ্ডামি, এটা পুরো উদাম হয়ে গেছে। কিন্তু এটা তারা কিভাবে এই গণহত্যার লজিক তৈরি করছে, আপনি যদি ইহুদিদের দিকে, জায়নিস্টদের দিক থেকে দেখেন, তারা বারবার বলতো আমাদের হলোকস্টে এভাবে হত্যা করা হয়েছে, ইহুদিদেরকে এইভাবে হিটলার নিধন করেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে দিয়ে তাদের উপর একটা ট্রমাটিক কন্ডিশন। তার যে লিটারেচার গ্লোবালি আপনার, সেই লিটারেচার বিশাল ইন্ডাস্ট্রি গড়ে উঠছে, হলোকাস্ট লিটারেচারের একটা ইমোশনের একটা বাণিজ্য গড়ে উঠছে। গড়েটার মধ্যে দিয়ে এইটাকে সে প্যালেস্টাইন জনগোষ্ঠীকে ক্লিনজিং করার অজুহাত আকারে ব্যবহার করছে। তার একটা স্টেট আলাদা দরকার, মানে লজিক আকারে ব্যবহার করছে। এখান থেকেও আপনি এই কথাটা কানেক্ট করতে পারেন যে ভিকটিম বিকাম কিলার্স। এট দ্য সেম টাইম আওয়ামী লীগের ব্যাপার দেখেন, ৭৫ সালে বাংলাদেশের মানুষ রায় দিছে, মিষ্টি খায় নাই বাংলাদেশের মানুষ, ইনু লুঙ্গি পেরে নাচানাচি করেনি ট্যাঙ্কের উপর উঠে, তখন তো রিপন ভাইরা ছিল, দেখছে। তো তারপরে সেই আওয়ামী লীগ পুনর্বাসিত হয়েছে কীভাবে? এখানে শুধু কাইন্দা, শুধু কাইন্দা যে আমার ১৪ গোষ্ঠী মেয়েরা ফেলছে, এই সেই। হ্যাঁ, ডেফিনেটলি ব্রুটাল হত্যাকাণ্ড। কিন্তু ৭৫ সালে এখানে তো ৩০,০০০ জাসদের নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। সেটা ব্রুটাল ট্রু, সেটা তো ব্রুটালি ট্রু, সেটা তো আপনি বলেন না। এখানে ৭৪ দুর্ভিক্ষে মানুষ মারা গেছে, সেটা নিয়ে গবেষণা করে এক লোক নোবেলই পেয়ে গেছে, বাঙালি প্রথম নোবেল বিজয়ী অর্থনীতিবিদদের মধ্যে, হ্যাঁ, অমর্ত্য সেন। তো আপনার এই যে আপনার আওয়ামী লীগের যে চরিত্র, আওয়ামী লীগ তো আজকে নতুন ফ্যাসিস্ট না, তার যে বাঙালি জাতীয়তাবাদ, এই যে সবাই তারা বাঙালি হয়ে যা, বাঙালি জাতীয়তাবাদের মধ্যেই ফ্যাসিজম লুকায় আছে। ফ্যাসিজম তো একটা আইডিয়া, এটা শুধু অস্ত্র, গোলা বারদ, ক্ষমতা এটা দিয়ে দেখলে তো হবে না, এটা চিন্তা আকারে, এটা একটা ধারণা আকারে আমাদের বুঝতে হবে। ফলে আওয়ামী লীগের রাজনীতির ধারণাটা, কনসেপ্টটাই একটা ফ্যাসিবাদী কনসেপ্ট, তার মধ্যে ইনক্লুসিভনেস সম্ভব না। ও আওয়ামী লীগ হয়েই আপনাকে বাঁচতে হবে, আপনি মানুষ হিসেবে বাঁচতে পারবেন না। আমাদের সৌভাগ্য হাসিনার পতনের কারণে, হ্যাঁ, এখন আমরা যারা বাংলাদেশে বেঁচে আছি এবং আগামীতে যারা মারা যাবে, তারা মানুষ হিসেবে মারা যাবে, নাহলে তো আওয়ামী লীগ হিসেবে মারা যেতে হইতো। তো ফলে এই যে একটা ব্যাপার, আসবো আমি একটা বিরতি নিয়ে এসে আমি আলোচনাটায় আসি। প্রিয় দর্শক, নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে এ পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। জনাব রেজাউল করিম রনি, আপনি যেখানে বলছিলেন, সো আসলে যে জায়গা থেকে আপনার আলোচনাটা আসলো, তাহলে আপনি একটা তরতাজা এক্সাম্পল আপনার আছে, আপনি জামাতকে প্রপারলি ডিল না করার কারণে পুরা পলিটিক্যাল এনভায়রনমেন্টটা টক্সিক হয়ে গেল। হ্যাঁ, জামাত একটা ক্যাডার ভিত্তিক সংগঠন। এই যে জামাতের বর্তমান আমির, উনি জাসদ থেকে আসা। জাসদ থেকে আসা মানে কি? উনি জাসদ করতে গেছিল, ওই সময় যেভাবে স্ট্রিম লড় চালাইছিল, জাসদের যেরকম বাধ্য হয়ে অনেকে আওয়ামী লীগের সাথে ছিল, এই আমলের শিবিরের যারা। তো এটা তো ক্যাডার ভিত্তিক, এটা গুপ্ত বলা হয়, কিন্তু এটা গুপ্ত বইলা তাচ্ছিল্য করার কিছু নেই। এইটাই ক্যাডার ভিত্তিক রাজনীতির বৈশিষ্ট্য। এই ধরনের সংগঠন এইভাবেই সার্ভাইভ করে, এবং এই ধরনের সার্ভাইভ করার মধ্য দিয়ে ক্ষতিটা কি হয়? ক্ষতিটা হয় একটা ডেমোক্রেটিক মধ্যপন্থা আর ওই দেশে ডেভেলপ করে না। তো এই জন্য আপনার জামাত ইসলামের উদাহরণটা আমি এই জন্য দিলাম, যে তাহলে আপনি জামাতকে প্রপারলি ডিল না করার মধ্য দিয়ে আপনি জামাতকে ডেমোক্রেটিক হওয়ার সুযোগ দিলেন না, বরং ২৪-এর এই অভ্যুত্থানের মধ্যে জামাতে একবার ইতিহাসে ইন দ্য রাইট সাইড অফ হিস্ট্রিতে ছিল, হ্যাঁ, তাও এটা কালেকটিভ রিপোর্টের কারণে থাকার মধ্য দিয়ে দেখেন ২৪-এর মধ্যে থাকার পরে জামাত নিজের এখন একটা সেকুলারাইজেশন ঘটানোর একটা স্ট্রাগলের মধ্যে আছে ইন্টারনালি। সে কিন্তু আর বলতেছে না আপনার সে শরিয়া আইন কায়েম করবে, সে এখন হিন্দু প্রার্থী খুঁজতেছে, সে এখন আপনার পর্দার ব্যাপারে শিথিল্য উঠাই দিয়ে। সেদিন তো এক টক শোতে জামাতের এক নেতা বলে বলছে যে পর্দা ম্যান্ডেটরি না, যদিও আমি অত ভালো ইসলাম বুঝি না, কিন্তু আমি মনে করি ইসলাম এটা ম্যান্ডেটরি। তো তার মানে কি? তার মানে হলো যে তার নিজস্ব একটা সেকুলারাইজেশন ঘটানোর সে প্রচেষ্টা চালানোর মধ্য দিয়ে, তাহলে এই যে ক্যাডার ভিত্তিক রাজনীতির এই যে বৈশিষ্ট্যটা, এই বৈশিষ্ট্য এবার আপনি আওয়ামী লীগের ক্ষেত্রে দেখেন। তাহলে আপনি আওয়ামী লীগকে যে ডিল করলেন না, আওয়ামী লীগের আমলে সব আওয়ামী লীগ ছিল,
হ্যাঁ, এখন কোনো আওয়ামী লীগ খুঁজে পাওয়া যাচ্ছে না। এই তার মানে কি, এই সোসাইটির মধ্যে মানুষের আত্মমর্যাদা বোধ নষ্ট হয়ে যাচ্ছে। এখন আপনার এই যে নানা জায়গায় আওয়ামী লীগ যে পুনর্বাসিত হয়ে আছে, লুকায় আছে, বা আপনার দল চেঞ্জ করে আছে, বা যখনই সে সুযোগ পাবে, এম্পাওয়ার্ড হবে, এই যে জামাতের যে উদাহরণটা দেন, সে যখন আত্মপ্রকাশ করবে, টোটালি যখন গ্র্যাপস করবে, সে কি চালাবে? এখানে ডেফিনেটলি একটা গণহত্যা চালাবে। এটাই হলো ক্যাডার ভিত্তিক রাজনীতির আপনার ডেঞ্জারটা, যেটা শেল্টার নেয়। পুকুরের মাছ যেরকম আপনার জঙ্গল পেলে যায়, সেখানে যে আশ্রয় নেয়, অন্য জায়গায় যদি আপনার নিরাপদ না ফিল করে, ঠিক একইভাবে ক্যাডার ভিত্তিক রাজনীতিটা অন্যান্য ম্যাস অর্গানাইজেশনের মধ্যে ঢুকে যায়, যেটা গণসংগঠনগুলো বা গণরাজনীতি যেগুলো। তো সেক্ষেত্রে আমাদেরকে, যেহেতু এই জামাতকে প্রপারলি জামাতের প্রতি বেইনসাফ করছে আওয়ামী লীগ, প্রপারলি সে বিচার করে নাই। স্কাইপ কেলেঙ্কারি নিয়ে আমরা ওই সময় সমালোচনা করেছি। প্রপারলি তারা লিগেলি বিচারটা না করে, হ্যাঁ, ভুলভাল সাক্ষী টাক্ষী দিয়ে তাদের মন হ্যাঁ বালির কথা আপনি জানেন, এবং শাহবাগে কৃত্রিম জনজাগরণ ঘটায়া, এটা এক ধরনের মব ঘটায়া নির্বাচন আপনার বিচারকে প্রভাবিত করার মধ্য দিয়ে সে তার বিচার নিয়ে রাজনীতিটা করছে, বিচার না করে করার মধ্য দিয়ে যে ভিকটিমহুড জামাতকে করা হয়েছিল, তারই পলিটিক্যাল ক্যাপিটাল কিন্তু আজকে জামাতকে ক্ষমতায় আসার স্বপ্ন দেখাচ্ছে। তারা অবশ্য কয়েকদিন আগে বলছে বিএনপিকে বিরোধী দল হিসেবে প্রস্তুত থাকার জন্য। আমার মনে হয় রিবন ভাইরা সেই প্রস্তুতি নিবে। তার মানে আমি বলতেছি আজকে দেখেন এই অল্প কয়েকদিনের ব্যবধানে হ্যাঁ পলিটিক্স কোথায় চলে গেছে। আজকে আপনি আওয়ামী লীগের ক্ষেত্রেও যদি আপনি একই ভুল করেন, একইভাবে যান, হরে ধরে গায়েবী মামলা দেন, হ্যাঁ, তাদের ব্যবসা বাণিজ্য দখল করেন, তাদের পরিবারকে আতঙ্কিত করেন, তাহলে কিন্তু আপনার যে পলিটিক্যাল কালচার যেটা, এটা চেঞ্জ হবে না, আপনি জাতি গঠন করতে পারবেন না। আপনি চিন্তা করেন, বাংলাদেশের মানুষ দুই দিকে ট্রমাটাইজ। একদিকে লক্ষ লক্ষ মামলা, বিএনপির পরিবারের লোকজন যারা আপনার এতদিন রাজনীতি করছে, আপনি রিবন ভাই আরও ভালো করে জানে, প্রচুর লোক কোনোদিনও আর স্বাভাবিক জীবনে ফিরতে পারবে না। মানে লোন করে, দেনা করে, ব্যাংক লোন, জমি জমা বিক্রি করে, হ্যাঁ, যারা হারাইছে, আত্মীয় স্বজন যারা হারাইছে, বাবা মা হারাইছে, স্ত্রী সন্তান হারাইছে, তো হারাই অপূরণীয় ক্ষতি। কিন্তু যেভাবে তারা ভিকটিম হয়েছে, ট্রমাটাইজ তারা। হাসিনা যাওয়ার পরে হ্যাঁ একটা অংশ লুটপাটকারী, যেগুলো ধরেন হয়তো বিএনপির বেশিরভাগ জায়গায় কমিটি নাই, কিন্তু প্রচুর সাদাবাজ আছে, হ্যাঁ, তো সেটা থাকি সবসময় থাকে। এটা কাঠামোগত সমস্যা, বিরুদ্ধে ব্যবস্থা, এটা বিএনপির, আমি বলতেছি যে এটা বিএনপির রাজনৈতিক সমস্যা, এটা বাংলাদেশের কাঠামোগত সমস্যা। সেটা ধরেন আপনি যদি ময়লার এই অবস্থা রেখে দেন, সোয়ারেজের এই অবস্থা রেখে দেন, জুটের এই অবস্থা রেখে দেন, চাঁদাবাজি হবেই, কেউ না কেউ করবে। সো এটা আপনার কাঠামোগতভাবে চেঞ্জ করতে হবে। তো এটা আলাপ না, আলাপটা হলো যে জায়গায় বলছিলাম, তাহলে আপনি যখন এই যে পলিটিক্যাল স্পেকট্রাম, এটা যদি আপনি চেঞ্জ না করেন, তাহলে যেটা হবে যে আমরা যে একটা নাগরিক ভিত্তিক যে রাজনীতির কথাটা বলি, যেখানে মানুষের মানবিক মর্যাদাবোধ, মূল্যবোধ ফিরে আনবেন, সেইটা কোনোদিনও ফিরবে না। তখন আপনি সবসময় সমাজটাকে বিভক্ত করবেন, আপনার পক্ষে না বিপক্ষে, আপনি 24-এর পক্ষে না বিপক্ষে, আপনি 71-এর পক্ষে না বিপক্ষে। এই যে বাইনারি পলিটিক্সটা, এই বাইনারি পলিটিক্সটার সূত্রটা হলো ইনসাফ না করার কারণে, জাস্টিস প্রপারলি আপনার প্লেস না হওয়ার কারণে। এখন সেক্ষেত্রে আওয়ামী লীগকে, জন্য আমি বলি যে আওয়ামী লীগকে ডিল করা আমাদের একটা জাতীয় চ্যালেঞ্জ আকারে হাজির হয়েছে। সেই চ্যালেঞ্জের ক্ষেত্রে আমাদের প্রথম কাজ হলো আওয়ামী লীগকে ভিকটিম না বানানো, তার প্রতি জাস্টিস করা, এবং যেটা বলতেছিলাম, সমাজটা দুই দিকে ট্রমাটাইজ। একদিকে যে লক্ষ লক্ষ মানুষ মামলা, গুম খুনের শিকার হয়ে ট্রমাটাইজ, আরেকদিকে তার নেত্রী পালাই গেছে, এখানে প্রচুর আওয়ামী লীগের লোক ট্রমাটাইজ। এবার দুই ট্রমাটাইজ লোক, এর মধ্যে দুই ধরনের ফিয়ার, দুই ধরনের ভয়, ভীতি, এইটা রেখে আপনি জাতি গঠন করবেন কোনোভাবেই? জাতি হিসেবে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া কি শুরু হওয়ার ব্যাপার থাকে? ডেফিনেটলি। আপনার ডক্টর ইউনূস একটা গ্লোবাল ব্র্যান্ড বাংলাদেশের জন্য। আপনার ম্যান্ডেলা সাউথ আফ্রিকা থেকে করে নাই। সাউথ আফ্রিকায় অনেক ত্রুটি ছিল, কিন্তু তারপরেও সাউথ আফ্রিকার সমাজটা আজকে কোথায় চলে গেছে। আপনারা দেখেন, আপনার সবসময় আমরা রাষ্ট্র রাজনীতি বড় বড় জিনিস নিয়ে চিন্তা করি। মানুষের মৌলিক মানবিক যে সমস্যাগুলো, এটা সমাধান যদি না করেন, আপনি হিউম্যান বিইং, মানুষ শুধু, এই কারণেই আমি আপনাকে শ্রদ্ধা করব, আপনার মর্যাদা আমি এনশিওর করব, আপনি কি বিশ্বাস করেন সেটা পরে। এই ধারণাই তো আমাদের সমাজে নাই। আগেই দেখা হয় আপনি মুক্তিযুদ্ধের পক্ষে না বিপক্ষে, আগেই দেখা হয় আপনি প্রগতিশীল না প্রতিক্রিয়াশীল। সো আগে তো আপনি হিউম্যান বিইং এনাফ আপনাকে, আপনার প্রোটোকল মেনটেন করার জন্য, আপনাকে রেসপেক্ট করার জন্য। এই ধারণাটা কখন আসবে? এই ধারণাটা আসবে যখন আপনি কাউকে ভিকটিম না বানিয়ে প্রপারলি জাস্টিস করবেন। এই জন্য আমি বলতেছি এটা রিকনসিলিয়েশনের প্রক্রিয়া। সাউথ আফ্রিকাতে যদি ম্যান্ডেলা এটা পেরে থাকে, ডক্টর ইউনূস যদি এই আহ্বান জানিত, কানাডার একটা পার্মানেন্ট কমিটি আছে আপনার ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের জন্য, আপনি বলেন, তারা হেল্প করবে। আমি অনেক বিদেশিদের সাথে আমি নিজে মিট করেছি, কারণ এটা আমি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে থেকে বলতেছি। দেখেন, আপনারা ভয় পান না, আওয়ামী লীগের তখন বলতাম আপনার 10 লাখ 5 লাখ লোক মারা যাবে না, আপনারা ভুল স্বীকার করেন, রিকনসিলিয়েশন করেন, গণতান্ত্রিক প্রক্রিয়া আসেন। সো গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তাদের বিতরণ হয়েছে, তারা পরাজিত হয়েছে, পালিয়ে গিয়েছে। তার মানে এখানে আওয়ামী লীগের প্রবলেমটা সলভ হয়ে যায়নি। এটা কেন দরকার এটা বলে শেষ করি। একটা হলো এখানে তাহলে যে ট্রমাটাইজ সমাজ, দুই দিক থেকে ট্রমাটাইজ, একটা হলো নির্যাতিত,
আরেকটা হলো পলাতক, তার লোকজন আহত। এই দুই ট্রমার মধ্যে একটা কনফিডেন্স তৈরি হবে, তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আসবে, হ্যাঁ, হিলিং হবে, সমাজকে হিলিং করতে হয় মানুষকে। তার আরেক দুইটা হলো আওয়ামী লীগ নামে যে একটা রাজনীতি থাকতে পারে না, এটা যে কোনো রাজনীতি না, এই শিক্ষা তো সমাজকে আপনার দিতে হবে। রাইট। তখনই সে বুঝবে আচ্ছা তাহলে সে কি ভুলটা করছে। যখন সে দেখবে তার বড় ভাই খুনি বিচার হচ্ছে, হ্যাঁ, সে হয়তো খুন করে না কিন্তু সমর্থন করছে, এই জন্য সে অনুতপ্ত হবে, কিন্তু প্রপার বিচার, প্রপার বিচার, কিন্তু আদালতে তারা ডিম মারলে হবে না আবার। তো ফলে এই যে প্রক্রিয়াটা, তাহলে সমাজকে পলিটিক্যালি এডুকেটেড করার জন্য আওয়ামী লীগকে ডিল করা। এই কথা বলে শেষ করি। ধরেন আপনি ভারতবর্ষ, এখানে একটা ব্রিটিশ কলোনি স্থাপন ছিল 200-250 বছরের মতো। সেই কলোনির পরে আমাদের এখানকার ইন্টেলেকচুয়াল লেখক বুদ্ধিজীবীরা বেঙ্গল রেনেসাঁ ঘটানোর জন্য নিউ কলোনিয়াল মুভমেন্ট, ডি কলোনিয়াল মুভমেন্ট শুরু করছে না। আমাদের এখানে আওয়ামী লীগ হলো একটা নফসানিয়াত, যেটা আপনি শুরু করলেন প্রথমে রেফারেন্স দিয়ে, আমি যেটা বারবার বলি, এটা একটা নফসানিয়াত, এটা একটা বৈশিষ্ট্য। ফলে আমাদের পুরো সমাজের মধ্যে থেকে আওয়ামীকরণ করতে হবে। আওয়ামী লীগ সব জায়গায়, আওয়ামী লীগ অনেকটা ডিওয়ার্মিং এর মতো। হ্যাঁ, ডিওয়ার্মিং মতো। এটা আপনার এটা আওয়ামী লীগের কালচারটা এখানে ইমিটেট হয়ে গেছে। এটা আমাদের হিউম্যান সিস্টেমের মধ্যে এটা ডেভেলপ হয়ে গেছে, আমরা সবাই আওয়ামী লীগ হয়ে গেছি। হ্যাঁ, এটা দল আকারে না, ক্যারেক্টারিস্টিক আকারে। আমি মনে করি আমার চাচাতো ভাই সবচেয়ে যোগ্য, বরাবর দিতে হবে। আমি মনে করি ঘুষ দিয়ে চাকরি নেওয়াটা একটা গর্বের ব্যাপার। আমি মনে করি যে আচ্ছা আমার আত্মীয় স্বজন হইলে তার যোগ্যতা দেখতে হবে না, তার ভালো পত্রে দিতে হবে। এটা আওয়ামী লীগ অথবা সরকারি কর্মকর্তা ঘুষ খাওয়া রাইট। হ্যাঁ, সরকারি সবই আওয়ামী বৈশিষ্ট্য, সবই আওয়ামী বৈশিষ্ট্য সবার ভিতর ঢুকে, এটা যার মধ্যে ঢুকবে সেই আওয়ামী লীগ। এই জন্য পুরা আওয়ামীকরণ প্রক্রিয়া এটা শুরু করবেন হইলে আপনি প্রথমত আওয়ামী লীগের ক্রিমিনালদের বিচারের মধ্য দিয়ে, বাকি যারা এই যে বিলিভ ইন রং থিং তাদেরকে কারেক্ট করার মধ্যে। ধরেন আপনার ভাই গাঁজা খায়, নেশা করে, আপনি করে পিটাই মেরে ফেলবেন নাকি আপনার রিহেবে দিবেন? তো পলিটিক্যালি আওয়ামী লীগ একটা টক্সিক আইডিয়া। তো আপনি এটা ওরকে আরো আওয়ামী লীগ সুযোগ করে যেটা করবেন, নাকি আপনারা রিহেব করবেন, পলিটিক্যাল কাউন্সিলিং করবেন। তো কাউন্সিলিং এর জন্য, কারণ আওয়ামী লীগ কি, আওয়ামী লীগ আমাদের ইন্টিমেট এনিমি। আওয়ামী লীগ আমাদের চারপাশেই আছে, এটা ঘনিষ্ঠ শত্রু। জানাব আসিফুজ্জামান রিপন, শেষ করবো আমরা, যদি কিছু যুক্ত করেন আপনি। না, আমি যেটা বলতে চাই যে আসলে দেশ একটা সংকটের দিকে এগোচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। আমাদের জন্য বড় একটা চ্যালেঞ্জ হচ্ছে একটা নির্বাচিত সরকার পাওয়া। নির্বাচনটা যদি এই ধরনের ধানায় পানে নানান ধরনের প্রক্রিয়া চলে, এগুলো সবই হচ্ছে আপনার ওই নির্বাচনকে বাধাগ্রস্ত, যেটা আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন, যেহেতু উনি রাষ্ট্রের শীর্ষ পদে আছেন সরকার নির্বাহীতে। তো সুতরাং ওনার কাছে সার্টেন ইনফরমেশন আছে যে সেখানে একটা কনস্পিরেসি নিশ্চয়ই আছে নির্বাচনটাকে বাধাগ্রস্ত করার জন্য। তো নির্বাচন বাধাগ্রস্ত করলে তো আলটিমেটলি লাভ হবে শেখ হাসিনা, কারণ শেখ হাসিনা ক্লেম করতে চায়, তার সাঙ্গপাঙ্গরা ক্লেম করতে চায় যে শেখ হাসিনা নির্বাচিত সরকার ছিল, সে প্রধানমন্ত্রী ছিল। সুতরাং তার এই প্রধানমন্ত্রিত্বের খায়েশ নিবৃত্ত করার জন্য, সোজা কথা, এবং টুপ করে চলে আসার এই খায়েশটা নিবৃত্ত করার জন্য, তাকে বিচারের সম্মুখীন করার জন্য, যেটা রনি বলেছেন, ওদের ক্রিমিনালগুলোকে বিচারের আওতায় আনার জন্য একটি দূরদর্শী সরকার দরকার, যেই সরকারটি খুব দৃঢ় অবস্থান নেবে জনগণের পক্ষে, এবং একটি যদি বৈধ নির্বাচিত সরকার যদি দেশে যদি দায়িত্বভার গ্রহণ করে, তাহলে আমরা সংকটগুলোর অনেক কিছু মোকাবেলা করতে পারবো। কিন্তু সমস্যা হচ্ছে কোন জায়গায় জানেন? সমস্যা হচ্ছে অনেক কুজোর মানে কি বলে, কুজো চিত হয়ে শোয়ার সব জাগে, এটা একটা সব সমস্যা থাকে। আমি কি 1 মিনিট পাবো? জি 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 প্লিজ। আচ্ছা, যদি 1 মিনিট দেন তাহলে আমি একটা গল্প বলে শেষ করতে চাই। গল্পটা আমি 2বার বলেছি, আপনার এখানে বলা হয়নি, কিন্তু গল্পটা বলাটা খুব জরুরি। সেটা হচ্ছে যে আমি অনেক আগে ছোটবেলায় অনেক আগে একটা গল্প শুনেছিলাম। তো সেটা হচ্ছে যে আপনার একজন কৃষক, আর তার একটা মাত্র গরু আছে, দুধ দেয়। তো তিনি তার স্ত্রীকে বললেন যে আমাদের তো এইভাবে একটা গরু দিয়ে চলবে না, আমাদের তো বড় লোক হওয়া দরকার। তাহলে কী করবো, বাচ্চার একটু কম দুধ দিও, আমার দেওয়াই দরকার নাই, বাদ বাকি দুধ জাল দিয়ে সর বানায় ঘি বানাও। তো অ্যাকর্ডিংলি বউ সাজেশন পেয়ে ঘি বানানো শুরু করলো। তো তার ওই আধা পোয়ার মতো ঘি মোটামুটি সঞ্চয় হয়েছে অনেক দিন ধরে। তো একদিন সে ক্লান্ত হয়ে বাসে ফিরে আসছে, ওই যে কি বলে এটাকে, সিরকা না কি বলে এটাকে, শিকার মধ্যে বারান্দার উপর এরকম ঝুলে রাখছে, ওই মাটির ঘরটা, ওটার মধ্যে ঘি জমছে। তখন সে তার বউদিন আবার 1 চামচ ঘি রাখলো। তখন সে চিন্তা করলো যে এই ঘি বিক্রি করে সে গরু কিনবে আরেকটা, তারপর আরেকটা, সংক্ষেপ বলার জন্য শত গরু কিনে ফেলবে, হাজার হয়ে যাবে, সব গরুতে দুধ দেবে, এবং সে ঘি বিক্রি করে এত ধনবান হবে যে পুরো রাজ্য কিনে ফেলবে, এবং সে নিজেকে একটা রাজা ভাবা শুরু করলো, তার স্ত্রীকে একটা রানী ভাবা শুরু করলো। তখন সে চিন্তা করলো যে সে তো রাজা হয়ে গেছে কল্পনায়। তখন সে চিন্তা করলো, তখন সে ভাবছে এবার আমার বউ আমাকে বলছে যে ভাত রান্না হয়েছে, খেতে আসেন। উনি তো রাজা,
তখন ওই কৃষকের হাতে একটা লাঠি আছে যে লাঠি থাকে, তুমি তখন বললেন, চিন্তা করলেন, তখন আমি বলবো নেই খায়েঙ্গে। তো নেই খায়েঙ্গে বলার পর বউ বলছে খাবো না, আমি রাজা, একটা রাজা ভাব দেখাইতে হবে, নেই খায়েঙ্গে বলবো, ওই লাঠির আঘাতে ওই ঘট ভেঙে গেল, ঘটের মধ্যে যে আধা পোয়া গিয়েছিল, ঘি ছিল, ঘিটা মাটির মধ্যে পড়ে গেল বারান্দায়। তখন কৃষক খুবই দুঃখিত, তার স্বপ্নভঙ্গ হলো। আমি শুধুমাত্র পলিটিক্যাল পার্টিস গুলো সবাইকে বলবো, এমন দফা, এমন দাবি, এমন আবদার, এমন আপনার ভাষায় বলতে এমন খোয়াব দেখবেন না যে খোয়াবের কারণে ঘট ভেঙে যেতে পারে। নেই খায়েঙ্গে চলে যেতে পারে, নেই খায়েঙ্গে, খায়েঙ্গে বলেন না। নির্বাচনটা শান্তিপূর্ণভাবে করেন, পতিত স্বৈরাচার মানে পুনর্বাসিত হওয়ার কোনো ফাঁক ফোকর মেহরবানি করে কেউ। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।